ভারতীয় রাজঅর্থনীতিতে সবাইকে স্বাগত। চলুন আজ একটা জরুরি বিষয় নিয়ে কথা বলা যাক। ভাবুন তো, যদি একটা মাত্র জায়গায় সংঘাত বাধে, সেটা কিভাবে পুরো পৃথিবীকে নাড়িয়ে দিতে পারে। আমরা দেখব কিভাবে একটা ছোট্ট ঘটনা, যেমন একটা গুরুত্বপূর্ণ জলপথ বন্ধ হয়ে যাওয়া, আমাদের সবার জীবনকে প্রভাবিত করতে পারে। চলুন একটা সিনারিও কল্পনা করা যাক। সালটা ২০২৬ ফেব্রুয়ারি মাস। হঠাৎ খবর এলো বিশ্বের অন্যতম ব্যস্ত একটা জলপথ হরমুজ প্রণালী বন্ধ হয়ে গেছে। কেন? কারণ আমেরিকা, ইসরায়েল আর ইরানের মধ্যে লেগে গেছে বড়সড় একটা সামরিক সংঘাত, আর তার ফল হলো এই জরুরি বাণিজ্যিক রাস্তাটা একেবারে ব্লকড। ভাবুন তো, বিশ্ব অর্থনীতিতে কি বিরাট একটা ধাক্কা। তো যখন বিশ্ব বাণিজ্যের এরকম একটা লাইফলাইন কেটে যায়, তখন ঠিক কি হয়? এর প্রভাবগুলো কিন্তু ঠিক ডমিনো পড়ার মতো। একটা ঘটনার ধাক্কায় আরেকটা, তারপর আরেকটা। আমরা ঠিক সেটাই দেখব, কিভাবে একটা জায়গার সমস্যা থেকে তৈরি হওয়া ঢেউ, মানে যাকে বলে রিপেল এফেক্ট, পুরো পৃথিবীতে ছড়িয়ে পড়ে। আর দেখুন, পরিস্থিতিটা কিন্তু খুব দ্রুতই হাতের বাইরে চলে গিয়েছিল। প্রথমে শুরু হলো বিমান হামলা দিয়ে, আর দেখতে দেখতে মাত্র কয়েক দিনের মধ্যেই এটা একটা ফুল স্কেল অর্থনৈতিক অবরোধে পরিণত হলো। এর ফলে কি হলো? পুরো অঞ্চলের ৪০টারও বেশি বড় বড় জ্বালানি কেন্দ্র হয় নষ্ট হয়ে গেল, অথবা মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হলো। আর এর সাথে সাথেই গ্লোবাল সাপ্লাই চেন, মানে আমাদের বিশ্বব্যাপী সরবরাহের যে ব্যবস্থা, তাতে একটা বিশাল সংকট তৈরি হয়ে গেল। এই ঘটনার প্রথম আর সবচেয়ে বড় ধাক্কাটা লাগল গিয়ে সোজা এনার্জি মার্কেটে, মানে জ্বালানির বাজারে। আসলে হরমুজ প্রণালীকে তো বলা হয় তেল আর গ্যাসের সুপার হাইওয়ে। তো সেই রাস্তাটাই যখন হঠাৎ বন্ধ হয়ে গেল, তখন সারা দুনিয়ায় জ্বালানির দাম একেবারে আকাশে উঠে গেল। ব্যাপারটা একটু ভাবলেই অবাক হতে হয়, তাই না? যে এই একটা মাত্র সরু জলপথের উপর আমরা কতটা নির্ভরশীল। সারা পৃথিবীতে জাহাজে করে যে তেল যায় তার ২৫%, লিকুইফাইড ন্যাচারাল গ্যাস বা এলএনজির ২০%। আর সবচেয়ে অবাক করা বিষয় হল, চাষের জন্য যে সার লাগে তার কাঁচামালের প্রায় ৩৩%, মানে ৩ ভাগের ১ ভাগ এই একটাই রাস্তা দিয়ে যায়। আর বাজার তো সাথে সাথেই রিয়্যাক্ট করল। আর সে কি রিয়াকশন? ব্রেন্ট ক্রুড অয়েলের দাম ব্যারেল প্রতি $১১২ ছাড়িয়ে গেল। আর সারা বিশ্বে প্রাকৃতিক গ্যাসের দাম তো বলতে গেলে এক রাতের মধ্যেই ডবল হয়ে গেল। বোঝাই যাচ্ছে এটা বিশ্ব অর্থনীতিতে কি মারাত্মক একটা ধাক্কা দিয়েছিল, আর সাধারণ মানুষের পকেটে কতটা টান ফেলেছিল। আর হ্যাঁ, এটা ভাবার কোনো কারণ নেই যে এটা একটা সাময়িক সমস্যা ছিল। একদমই না। যেমন ধরুন, কাতারের বড় বড় এলএনজি প্ল্যান্টগুলোতে এমন ক্ষতি হয়েছিল যে সেগুলো সারাই করতে প্রায় ৫ বছর পর্যন্ত লেগে যেতে পারে। তার মানে বুঝতেই পারছেন বিশ্বজুড়ে জ্বালানি সাপ্লাইয়ের ওপর এর প্রভাবটা কতটা দীর্ঘমেয়াদী। তো জ্বালানির ধাক্কা তো গেল, এবার চলুন দেখি এই ঢেউটা কিভাবে গড়িয়ে গিয়ে পড়ল বিশ্বের ফ্যাক্টরিগুলোতে আর মালপত্র আনা নেওয়ার ব্যবস্থায়, মানে ম্যানুফ্যাকচারিং আর লজিস্টিক সেক্টরে। আর সত্যি বলতে এটাই কিন্তু আমাদের দৈনন্দিন জীবনের প্রায় সব কিছুকে ছুঁয়ে যায়। অর্থনীতির ভাষায় একে একটা ক্লাসিক কস্ট পুশ শক বলা হয়। নামটা একটু খটমট হলেও ব্যাপারটা খুব সোজা। যখন কোনো কিছু বানানোর মূল উপকরণ, যেমন ধরুন এনার্জি বা কাঁচামাল, সেগুলোর দাম হুট করে বেড়ে যায়, তখন স্বাভাবিকভাবেই সব জিনিসের উৎপাদন খরচও বেড়ে যায়। আর তার ফল, সব কিছুর দাম বাড়ে, মানে ইনফ্লেশন হয়, আর সাধারণ মানুষের কেনাকাটার ক্ষমতা কমে যায়। শুধু একবার ভাবুন অবস্থাটা। একদিকে ডিজেলের দাম বাড়ছে, তাই ট্রাক বা জাহাজে করে মালপত্র আনার খরচও রকেটের গতিতে বাড়ছে। তার ওপর আবার বিশ্বে বড় বড় বন্দরগুলোতে লেগে গেছে বিশাল জ্যাম, ফলে সময় মতো কাঁচামাল ফ্যাক্টরিতেই পৌঁছাচ্ছে না। এর ফলে দক্ষিণ কোরিয়ার মতো দেশ, যারা কিনা উৎপাদনের উপরই চলে, তাদের ফ্যাক্টরিগুলো প্রোডাকশন কমিয়ে মাত্র ২০-৩০% নামিয়ে আনতে বাধ্য হচ্ছে। মানে একদিকে খরচ বাড়ছে, অন্যদিকে জিনিস কম তৈরি হচ্ছে। ব্যবসাগুলো সব দিক থেকে একটা ভয়ানক চাপের মুখে পড়ে গেল। কিন্তু এই গল্পের আরও একটা দিক আছে, এমন একটা দিক যা হয়তো সহজে চোখে পড়ে না, কিন্তু এর প্রভাবটা সবচেয়ে মারাত্মক। একটা বহু দূরের সংঘাত কিভাবে সোজা আমাদের ডাইনিং টেবিলে এসে পৌঁছায়। চলুন দেখা যাক কিভাবে এই সংকট বিশ্বজুড়ে খাদ্য নিরাপত্তাকেই একটা টাইম বম্বের ওপর বসিয়ে দিয়েছিল। ইন্টারন্যাশনাল রেস্কিউ কমিটির প্রধান ডেভিড মিলিব্যান্ডের একটা কথা এখানে খুব জরুরি। উনি সতর্ক করে বলেছিলেন, বিশ্ব একটা খাদ্য নিরাপত্তার টাইম বম্বের উপর বসে আছে। কেন? কারণ আধুনিক চাষাবাদের জন্য একটা অত্যাবশ্যক জিনিস হল সার, আর সেই সারের সাপ্লাই চেনটাই মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছিল। মনে আছে তো ওই জলপথটা দিয়ে পৃথিবীর ১/৩ সারের কাঁচামাল যেত? তো রাস্তাটা বন্ধ হয়ে যাওয়ায় কি হলো? ইউরিয়ার মতো জরুরি একটা সারের দাম শুনলে অবাক হবেন, রাতারাতি প্রায় ৪৯% বেড়ে গেল। এটা যে সারা পৃথিবীর কৃষকদের জন্য কি বিরাট একটা ধাক্কা, তা বলে বোঝানো মুশকিল। আর এর সরাসরি প্রভাবটা গিয়ে পড়ল বিশ্বের সবচেয়ে অসহায় দেশগুলোর উপর।
ভাবুন মালাউই, শ্রীলঙ্কা বা পাকিস্তানের মতো দেশগুলোর কথা। ওরা তো সার আমদানির উপরই টিকে থাকে। ওদের ফসল উৎপাদন প্রায় বন্ধ হওয়ার জোগাড়। এটা কিন্তু আর শুধু অর্থনীতির হিসেব নিকেশের মধ্যে থাকল না, এটা একটা ভয়ঙ্কর মানবিক সংকটে পরিণত হল। ইউনাইটেড নেশনস ওয়ার্ল্ড ফুড প্রোগ্রাম তো বলেই দিল, যদি এই অবস্থা চলতে থাকে তাহলে নতুন করে 4.5 কোটি মানুষ চরম ক্ষুধার মুখে পড়বে। আর এর ফল কি? অপুষ্টি বাড়বে, মানুষ অসুস্থ হবে, আর স্বাভাবিকভাবেই দেশগুলোর প্রোডাক্টিভিটি বা উৎপাদন ক্ষমতাও মারাত্মকভাবে কমে যাবে। তো এই যে একের পর এক সংকট, এর থেকে বাঁচার উপায় কি? ব্যবসাগুলোই বা কী করতে পারে, আর বিশ্বই বা কীভাবে এই পরিস্থিতি সামলাতে পারে? চলুন এবার একটু সেই ঝুঁকি আর সমাধানের দিকটা দেখা যাক। দেখুন, এই সংকটের ফলটা কিন্তু দ্বিমুখী। একদিকে যেমন অর্থনৈতিক বিপদ, যেমন ধরুন স্ট্যাগফ্লেশন, মানে একদিকে জিনিসের দাম বাড়ছে কিন্তু দেশের আর্থিক বৃদ্ধি থেমে গেছে। আরেকদিকে আছে তার চেয়েও ভয়ঙ্কর ভূ-রাজনৈতিক ঝুঁকি। যদি এই যুদ্ধটা হাতের বাইরে চলে যায়, তখন কিন্তু পারমাণবিক অস্ত্র বা একটা ডার্টি বম্ব ব্যবহারের আশঙ্কাও তৈরি হয়। আর তেমন কিছু হলে পুরো এলাকাটা দশকের পর দশক বসবাসের অযোগ্য হয়ে যাবে, আর সারা পৃথিবীতে একটা ভয় আর অস্থিরতার পরিবেশ তৈরি হবে। তাহলে এই পরিস্থিতিতে ব্যবসাগুলোর কি করার আছে? দেখুন, টিকে থাকতে হলে আগে থেকে ঝুঁকি সামলানোর প্ল্যান করতে হবে। যেমন আগে থেকে একটা নির্দিষ্ট দামে এনার্জি কেনার চুক্তি করে রাখা, যাতে হঠাৎ দাম বাড়লে চাপ না পড়ে। কোম্পানিতে কোথায় কোথায় এনার্জি নষ্ট হচ্ছে সেটা খুঁজে বের করে খরচ কমানো। জীবাশ্ম জ্বালানির উপর ভরসা না করে রিনিউয়েবল এনার্জি যেমন সোলার বা উইন্ড পাওয়ারের দিকে এগোনো। আর সবচেয়ে জরুরি হল সাপ্লাইয়ের জন্য একটা মাত্র দেশের ওপর নির্ভর না করে আরও কয়েকটা অপশন হাতে রাখা। এটাই কিন্তু একটা স্মার্ট আর ফ্লেক্সিবল ব্যবসার পরিচয়। তবে এই পুরো ঘটনার মধ্যে সবচেয়ে ভয়ের প্রশ্নটা কিন্তু অন্য জায়গায়। প্রশ্নটা হলো, এই ধরনের একটা সাধারণ যুদ্ধ আমাদের কি পারমাণবিক যুদ্ধের আরও কাছে ঠেলে দেয়? আর এখানেই একটা অদ্ভুত ব্যাপার কাজ করে, যাকে বলে প্রলিফারেশন প্যারাডক্স। ব্যাপারটা কি? বিশেষজ্ঞরা ভয় পাচ্ছেন যে এই ধরনের ঘটনা আসলে পারমাণবিক অস্ত্রের দৌড় আরও বাড়িয়ে দিতে পারে। কিভাবে? ধরুন, ইরানের মতো একটা দেশ যার কাছে নিউক্লিয়ার ওয়েপন নেই, তাকে আক্রমণ করা হলো। এটা দেখে অন্য দেশগুলো কি ভাববে? তারা ভাববে, ও, তার মানে নিজেদের বাঁচাতে হলে নিউক্লিয়ার ওয়েপন থাকাটা মাস্ট। অর্থাৎ পারমাণবিক অস্ত্র কমানোর চেষ্টা করতে গিয়ে উল্টে সবাইকে অস্ত্র বানানোর দিকে ঠেলে দেওয়া হচ্ছে। এটাই হলো সেই প্যারাডক্স। তাহলে এই পুরো আলোচনা থেকে আমরা কি কি বিষয় মাথায় রাখতে পারি? প্রথমত, এই যে ছোট ছোট কিছু জায়গা যেগুলোকে জিওপলিটিক্যাল চোক পয়েন্ট বলা হয়, সেগুলোর ওপর আমাদের গ্লোবাল সিস্টেমটা দাঁড়িয়ে আছে, আর সেটা কতটা ঠুনকো। দ্বিতীয়ত, এনার্জি, ইন্ডাস্ট্রি আর ফুড সিকিউরিটি, এই তিনটে জিনিস আসলে একই সুতোয় বাঁধা। একটাই টান পড়লে বাকিগুলো ছিঁড়ে যায়। আর সবশেষে সবচেয়ে গুরুত্বপূর্ণ শিক্ষাটা হলো, যুদ্ধের আসল দাম শুধু যুদ্ধক্ষেত্রে মেটাতে হয় না, এর দাম মেটাতে হয় বহু দূরে থাকা কোনো সাধারণ মানুষকে, যখন তাকে বাজারের বাড়তি দাম আর পেটের ক্ষুধার সাথে লড়তে হয়। সব শেষে একটা প্রশ্ন থেকেই যায়। হ্যাঁ, 2026 সালের এই সংকটটা হয়তো একটা কাল্পনিক পরিস্থিতি ছিল, কিন্তু এই যে ভঙ্গুর কিছু চোক পয়েন্টের ওপর আমাদের গোটা বিশ্বের নির্ভরতা, সেটা তো 100% সত্যি। তাহলে প্রশ্ন হল, পরের বার যখন এরকম কোনো বড় ধাক্কা আসবে, তার জন্য আমরা আসলে কতটা তৈরি? এই প্রশ্নটা কিন্তু আমাদের সবার ভাবার জন্য।